ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আরাকান আর্মি, যারা কিনা মায়ানমারের একটি বিরোধী গোষ্ঠী, সেই আরাকান আর্মি ভারতের মোটামুটি বড় একটি বর্ডার রয়েছে, ওই 300 কিলোমিটারের কাছাকাছি, প্রায় পুরোটাই দখল করে নিয়েছে। 271 কিলোমিটার দখল করে নিয়েছে আরাকান আর্মি। মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক আনলিমিটেড বলতে থাকে না, লিখেন আলহামদুলিল্লাহ। এক অদ্ভুত খেলা ঘটে গেছে ভারতের বিরুদ্ধে, কিন্তু এই নিউজটা আপনাদের কাছ থেকে মিস করাতে চাচ্ছি না। আমি নিঃসন্দেহে মনে করি প্রকৃতিতে যখন কোনো কিছু আল্লাহ পাক ঘটান, আমরা ভাবি যে নগদে কেন ঘটে না, আসমান থেকে ঠেড়া পড়ে কেন যখন তখন নাই হয়ে যায় না। গত 15 বছরের মধ্যে সবচাইতে বড় সুখবর দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ডক্টর ইউনূসকে বলতে হবে অত্যন্ত ভাগ্যবান একজন মানুষ। তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ককে ফোন করেছেন, পাঠাতে বলেছেন, সাথে সাথে তিনি রেসপন্স করেছেন। এই হচ্ছে ইউনূস, যে ইউনূসকে সুদখোর, তারপরে গরিবের টাকা মেরে দেওয়া, কত রকম মানে রক্তচোষা এই বলে আখ্যায়িত করেছে একটা সম্মানিত মানুষকে। আমরা শুরু থেকেই বলে আসছি, বা আমি তো বলছি যে বাংলাদেশ ভারতবর্ষের থেকে ভালো আছে। তার কারণ বাংলাদেশের সরকারটা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার, কোনো নির্বাচিত সরকার নেই। এই মোদি, এই যোগী, এই ভুয়ো সন্ন্যাসী যোগী আদিত্যনাথ যেগুলো করছেন, আর এখানে গোমাংসখা শুভেন্দু অধিকারী যেগুলো করছেন, শুধুমাত্র হিন্দু সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য, হিন্দুদের কাঁধে বন্দুক রেখে ভোটের বৈতরণী পার করার জন্য এই কর্মকাণ্ডগুলো করছে। আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিও শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। সেই ভিডিওগুলো দেখেই হয়তো অলরেডি আন্দাজ করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আমি কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব, শুনতে পারবেন বিস্তারিত আলোচনা। সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন ক্ষমতার লোভে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে। আমরা আপনাদেরকে বলতে চাই, মন্ত্রিত্বের লোভে, ক্ষমতার লোভে, সংসদের যাওয়ার লোভে আপনি যদি মনে করে থাকেন এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর, এই পিচ্ছিল রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবেন। যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই, এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই, তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন? তারা ক্ষমা চাওয়ার আগে, তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক, তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে। কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে। মনে রাখবেন, যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন, আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাচ্ছেন, আপনারা ক্ষমতামুখী, আর আমরা আহত এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতামুখী। যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে, ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন। আমি মুরব্বীদেরকে বলতে চাই, যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন, যারা রাজনীতি করছেন, আপনারা ক্ষমতায় যাবেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান, তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে পাঠাতে হবে। বাংলাদেশ নিয়ে যেভাবে মানে এখানকার এই ভারতের বিজেপিরা যেভাবে উঠে পড়ে লেগেছে, লাগাটা স্বাভাবিক, কিন্তু যদি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের প্রতিবাদ করতে সেটা মেনে নেওয়া যায়। কিন্তু যেই বিজেপি এই ভারতবর্ষে সংখ্যালঘুদের ধর্মস্থলে আক্রমণ করছে, সংখ্যালঘুদের জীবন জীবিকা সম্পদের উপর আক্রমণ করছে, যেই বিজেপি এই নুরি মসজিদ ভেঙে দিচ্ছে ফতেপুরেতে, যেই বিজেপি বাবরি মসজিদ ভেঙে সেখানে, সেটা নিয়ে আমি বলছি না, যেহেতু আদালতের রায় নিয়ে হয়েছে, শুধুমাত্র তো ওটা নয়, একের পর এক মসজিদে আক্রমণ করা হচ্ছে, একের পর এক মাদ্রাসা, মক্তব, মাজার সব কিছুকে ভেঙে, দরগা ভেঙে দেওয়া হচ্ছে, দখল করে একটা প্রসেস পদ্ধতি শুরু করেছে। সেই বিজেপি বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ ঠাকুরের গ্রেপ্তারি নিয়ে প্রতিবাদ করছেন, কথা বলছেন, আবার বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত সেই নিয়ে কথা বলছেন। বাংলাদেশের সংখ্যালঘুরা যদি আক্রমণ হয়ে থাকেন, আক্রান্ত হয়ে থাকেন, তার বিরুদ্ধে আমরাও কথা বলছি, আমরা কথা বলবো। কিন্তু এই বিজেপির কোনো রকমভাবে নৈতিক কোনো অধিকার নেই, যেই যোগী আদিত্যনাথ, ভুয়ো সন্ন্যাসী আদিত্যনাথ, যে কিনা এই ভারতবর্ষে তার ইউপিকে সুরক্ষিত রাখতে পারছেন না, উত্তরপ্রদেশটাকে ধর্ষণ প্রদেশে পরিণত করেছেন, তার নেতৃত্বে
ইউপিতে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাকে দখলদারিত্ব নেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের জীবন জীবিকা সম্পদ স্বাস্থ্য সব কিছুতে আঘাত নেমে আসছে। তারাই আবার অভিযোগ করছে কি না বাংলাদেশের সংখ্যালঘুদেরকে ঠিকঠাক করে থাকতে দেওয়া হচ্ছে না। তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের পার্থক্যটা কি? আমরা শুরু থেকেই বলে আসছি, বা আমি তো বলছি যে বাংলাদেশ ভারতবর্ষের থেকে ভালো আছে। তার কারণ বাংলাদেশের সরকারটা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার, কোনো নির্বাচিত সরকার নেই। নির্বাচিত সরকার যখন হাসিনার সরকার ছিল সংখ্যালঘুরা এইভাবে আক্রান্ত হননি। তাহলে সেই দেশের সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, মনোনীত সরকার, তাদের কাছ থেকে কোনো রকমভাবে আইন শৃঙ্খলা ঠিকঠাক থাকবে এটা আশা করা যায় না। কিন্তু আমার ভারতবর্ষে একটা নির্বাচিত সরকার চলছে, আমার ভারতবর্ষে একটা গণতান্ত্রিক সংবিধানের নামে শপথ নেওয়া একটা সরকার চলছে। সেই সরকারের নামে তারা কি করছে? সংখ্যালঘুদের মসজিদকে আক্রমণ করছে, মাজারকে আক্রমণ করছে, উপাসনা স্থলকে আক্রমণ করছে। তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের ভারতবর্ষের নির্বাচিত সরকারের পার্থক্যটা কি থাকলো? এই মোদি, এই যোগী, এই ভুয়ো সন্ন্যাসী যোগী আদিত্যনাথ যেগুলো করছেন, আর এখানে গোমাংসখা শুভেন্দু অধিকারী যেগুলো করছেন, শুধুমাত্র হিন্দু সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য, হিন্দুদের কাঁধে বন্দুক রেখে ভোটের বৈতরণী পার করার জন্য এই কর্মকাণ্ডগুলো করছে। আমি আবারও বলছি, ভারতবর্ষের সংখ্যালঘুরা ভালো নেই এই বিজেপির আমলে। এই বিজেপিকে যেভাবেই হোক, যে করেই হোক, গণতান্ত্রিকভাবে মেরে কেটে গণতান্ত্রিকভাবে এই ভারতের মাটিতে কবর দিতে হবে। বিজেপির হাতগুলোকে গণতন্ত্রের কাটারি দিয়ে কেটে দিতে হবে, তবেই ভারতবর্ষ শান্তি পাবে। গত 15 বছরের মধ্যে সবচাইতে বড় সুখবর দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দর্শক, গত 15 বছরে বাংলাদেশের যত সমস্যা, জনগণের অধিকার সংগ্রামের লড়াই যা বলেন, সব কিছুর মূলে ছিল ভারত। ভারত আমাদের দেশের নির্বাচন ধ্বংস করেছে, ভারত আমাদের জাতীয় নেতাদেরকে হত্যা করেছে, ইসলামপন্থীদেরকে হত্যা করেছে, পিটিয়েছে, আলেম ওলামাদের নির্যাতন করেছে, আমাদের দেশটাকে নির্ভরশীল বানিয়েছিল, আমাদের দেশটাকে গোলাম বানিয়েছিল। অতএব গত 15 বছরে আমাদের ব্যর্থতার সব কিছুর মূলে ছিল ভারত। এখন আসিফ মাহমুদ বলেছেন, এবং আমরা বাস্তবে এটা দেখতে পাচ্ছি, ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। এটা আমি মনে করি ঐতিহাসিক। গত 15 বছরের মধ্যে সবচেয়ে বড় সুখবর এটাই যে ভারতের সাথে আমরা এখন নতজানু নই, ভারতের কথায় আমরা চলি না। অতএব ভারত চাইলেই কাউকে হত্যা করবে, বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়ে দিবে, চাইলেই একটা ভোটার বিল নির্বাচনের ব্যবস্থা করে দিবে, এর সাথে হসপিটালে ভর্তি করিয়ে নির্বাচনে আনবে, ভারত থেকে উড়ে আসবেন ভারতের পররাষ্ট্র সচিব বা অমুক তমুক, সেই যুগান নেই। অতএব আমরা স্বাধীন। তা আমার মনে হয় যে আমরা আবার বাড়িয়ে না বলি, গত 15 বছরের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা যে বাংলাদেশ ভারতের কাছ থেকে নতজানু নীতি থেকে বের হয়ে আসতে পেরেছে, সমান মর্যাদা নিয়ে চলতে শিখেছে, এবং ভারতও ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে তারা গলে যাচ্ছে, সঠিক লাইনে আসে। আমরা সত্যিকার অর্থে আমাদের ভাবতে ভালো লাগছে আমরা স্বাধীন। তো ভারত আমাদেরকে কি অবস্থা করে ফেলেছিল, কিন্তু না, এখন আমরা আত্মমর্যাদা নিয়ে সামনে এসেছি, নতজানু নীতি থেকে আমরা সরে এসেছি, আমরা স্বাধীন। ভাবতেই ভালো লাগে যে আমরা স্বাধীন, এতদিন আমরা পরাধীন ছিলাম। এর জন্যই 5 আগস্টে আমি বলি দ্বিতীয় স্বাধীনতা। ভারতের দিল্লি থেকে ইউরোপিয়ান ইউনিয়নের ভিসা সেন্টার বাংলাদেশে আনার অনুরোধ করেছেন, এবং যেই সময় ভারতের পররাষ্ট্র সচিব এসেছে ওই সময় ইউরোপিয়ান ইউনিয়ন থেকে একটা প্রতিনিধি দল এসেছে। সয়াবিন তেল ব্রাজিল থেকে বিভিন্ন দেশ থেকে আনছেন, বাংলাদেশের ভেতর থেকে ফাইবার অপটিক কেবল নিতে দিচ্ছেন না, চাইছে দিয়ে দিব তা না, এবং বাংলাদেশের ভিতর থেকে ইচ্ছা মতো ট্রানজিট ব্যবহার করবে, রেল লাইন করবে, মুক্ত থেমে গেছে। তো নানান দিক থেকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এখন আর নতজানু নেই, বাংলাদেশ এখন স্বাধীন সার্বভৌম। ভারত আমাদের বন্ধু, প্রভু নয়। আমরা তার মাধ্যমে শাসিত হব না, আমাদের বন্ধু থাকবে, প্রভু থাকবে না। তরুণরাই আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। স্বাধীন বাংলাদেশ, লেট সেলিব্রেট স্বাধীন বাংলাদেশ, উদযাপন করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না মানে আতঙ্কের কোনো কারণ নাই। বেসিক্যালি এটা শুধু মানে মানুষ মারা গেলে যে আমরা পড়ি বিষয়টা তা না, এটা হচ্ছে বিপদেরও দোয়া। যদি আপনার কোনো দুঃসংবাদ শোনেন তো সেই ক্ষেত্রে এই দোয়া পড়তে পারেন, কিন্তু আমরা বাঙালি ভাই নিছি কারণ মৃত্যুর পরে এই দোয়াটা পড়তে হয়। কোথায় আছেন আমাদের ওবায়দুল কাদের কাকু? খেলা হবে ডাক দিয়া, নিজেই খেলার মাঠের বাইরে। তো গেল প্রায় 4 মাস হয়ে গেছে আওয়ামী লীগের বাকি যেই নেতা, এমপি, মন্ত্রী সকলের দেখা মিললেও এক অদৃশ্য স্থানে লুকিয়ে আছে ওবায়দুল কাদের। কেউ বলছেন যে মির্জা ফখরুল ইসলামের বাসাতেই নাকি লুকিয়ে আছে, যদি এটা পার্ট অফ ফান ছিল। যাই হোক, তো দীর্ঘ একটা সময় পর, আজকে অনেকদিন পর আমরা ওবায়দুল কাদের কাকুর একটা ভিডিও দেখলাম। মনটা খারাপ হয়ে গেছিল অনেকেরই, আবার কেউ খুশি হয়েছিল, না আল্লাহর মাল আল্লাহ নিছে, আপদ বিদায় হয়েছে, যাওয়া দরকার ছিল, কিন্তু এত সহজে যাবে না। দর্শক, আজকের দিনে ফেসবুকে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ফারাকাস্ট ওরফে ওবায়দুল কাদের মারা গেছেন। এই যে ভিডিওটা যেটা প্রকাশিত হয়েছে, কপিরাইটের কারণে আমরা দেখাতে পারছি না, টিকটক সহ বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে আপনার বলা হচ্ছে যে ওবায়দুল কাদের মারা গেছেন। শীর্ষক ভিডিওতে দাবি করা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি মারা গিয়েছেন। এখন এই ভিডিওটা আসলে কবের? আমরা দেখছি যে আমাদের বাংলাদেশে যারা ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই বাছাই করেন, রিউমার স্ক্যানার, তারা বলছেন ওবায়দুল কাদেরের মৃত্যুর তথ্যটি বেসিক্যালি ভুয়া। এত খুশি হওয়ার কিছু নাই, তিনি আরো দীর্ঘদিন বেঁচে থাকবেন। প্রতিবেদনে বলা হয়েছে ওবায়দুল কাদের মরেনি। এই যে ভিডিওটা আজকের দিনে ভাইরাল হয়েছে, এটা 2021 সালে। আপনাদের খেয়াল থাকার কথা যে ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেব শেঠি একদম এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি কয়েক ঘন্টার মধ্যে আসছিলেন। তারপর তার রেফারেন্সের কারণে সাথে সাথে তাকে আবার সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। তো ওই সময় অনেকে ভাবছিল যে ওবায়দুল কাদের আর হয়তো জিন্দা ফিরবেন না, বাট সবাইকে অবাক করে দিয়ে
ভগ্ন স্বাস্থ্যকে আরো সুস্থ করে শরীরটারও একটু মাশাআল্লাহ ভার দিছে। এরপরে যখন তিনি ফিরে আসলেন, তো ওই সময় যে ভিডিওটা ছিল, তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি অসার একটা দেহ নিয়ে পড়ে আছেন, ওই ভিডিওটাই এখন আবার আজকে কে বা কারা ওবায়দুল কাদের মারা গেছে বলে ছড়া দিচ্ছে। এটা বেসিক্যালি ভিউর জন্য করা হয়েছে। তো আমাদের ফ্যাক্ট চেক থেকে বলছে যে কোনো অনুসন্ধানে দেশের বা দেশের বাইরের কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদের মৃত্যুর বিষয়টি পাওয়া যায়নি। যেটা ছিল সেটা ছিল আপনার 2021 সালের 14 ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেলে আপনার এই খবরটা বা ভিডিওটা পাওয়া গিয়েছিল। তো এখন আসলে ওবায়দুল কাদের কোথায় আছেন? আমার আসলে একটা প্রশ্ন, কাকু কোথায় আছেন? বাকিদের কিন্তু আসলে কম বেশি খুঁজে পাওয়া যাচ্ছে। তবে কোনো একজন ব্যক্তি বলছিলেন যে আসলে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বাড়িটা চেক দেওয়া দরকার, কারণ ওবায়দুল কাদের আপনার ওই যে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে একটা কথা বলে গেছিল যে পালাবো না, যদি পালানোর দরকার হয় তাহলে মির্জা ফখরুল ইসলামের বাড়িতে গিয়ে উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দিবেন তো? মানে একটা ভাইরাল ভিডিও ছিল যে গেল 10 বছর ক্ষমতায় আছি, 5 বছর, আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর। আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো। আর অলমোস্ট প্রায় 25 বছর হয়ে যাচ্ছে। সো আমাদের এই মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটের দিকে আমাদের এখন নজর। বন্ধুরা, মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র যার হাতে রয়েছে সে দেশটি হলো পাকিস্তান। তাদের অর্থনৈতিক অবস্থা টালমাটাল হলেও তারা সামরিক ক্ষেত্রে ব্যয় কখনোই কমায় না, বরঞ্চ দিনকে দিন আরও বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে পাকিস্তান। এবং পাকিস্তান বিমান বাহিনী দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী হতে চলেছে অতি শীঘ্রই। বিষয়টি বাংলাদেশের নিরাপত্তাকে আরও বেশি শক্তিশালী করবে। ভারতীয় বিমান বাহিনী 2020 সালে ফ্রান্স থেকে 2 স্কোয়াড্রন অর্থাৎ 32টি রাফেল যুদ্ধবিমান ক্রয় করেছিল, যার মধ্যে এক স্কোয়াড্রন বাংলাদেশ ও চীন বর্ডারে এবং অন্য স্কোয়াড্রন চীন ও পাকিস্তান বর্ডারে মোতায়েন করেছে। অথচ এর আগে আকাশে এগিয়েছিল পাকিস্তানের হাতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফাইটিং ফ্যালকন ব্লক 3। তবে 2020 সালে ভারত রাফেল যুদ্ধবিমান ক্রয় করাতে নিরাপত্তা ঝুঁকিতে থাকে পাকিস্তান বিমান বাহিনী, কারণ পাকিস্তানের F-16 শক্তিশালী হলেও তা মিসাইল রেঞ্জে রাফেলের চেয়ে পিছিয়ে ছিল। পাকিস্তানের হাতে থাকা F-16 এর মিসাইল রেঞ্জ মাত্র 105 কিলোমিটার, এটা এয়ার টু এয়ার মিসাইলের ক্ষেত্রে প্রযোজ্য। বিপরীতে ভারতের রাফেল যুদ্ধবিমানের রেঞ্জ 200 কিলোমিটার, যেটাকে বলা যায় F-16 এর চেয়ে দ্বিগুণ। সুতরাং এই ঘাটতি পূরণের জন্য চীন থেকে দ্রুত 36টি JTNC ফাইটার অর্ডার করে পাকিস্তান বিমান বাহিনী, যার রেঞ্জ 220 কিলোমিটার, অর্থাৎ এটি ভারতের হাতে থাকা রাফেল যুদ্ধবিমানের চেয়েও বেশি রেঞ্জের। অর্থাৎ এখন ভারত ও পাকিস্তান বিমান বাহিনী প্রায় সমকক্ষ। তবে অবাক করা বিষয় হলো ইতিমধ্যেই পাকিস্তান বিমান বাহিনী চীন থেকে 5ম প্রজন্মের যুদ্ধবিমান অর্ডার দিয়েছে। পাকিস্তান বিমান বাহিনী জানিয়েছে তাদের পাইলটরা ইতিমধ্যেই চীনে JTNC 5ম প্রজন্মের যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিচ্ছে। আর এই খবর দ্রুত মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, যার ফলে মানসিক টেনশনে ভুগছে ভারতীয় সরকার। কারণ বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর হাতে যেসব যুদ্ধবিমান রয়েছে সেগুলোর গুণগত মান খুবই খারাপ। ভারতের হাতে যতগুলো যুদ্ধবিমান রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান হলো এই রাফেল যুদ্ধবিমান, যেগুলোকে নিয়ে ভারত অনেক গর্ব করে থাকে। ভারতের হাতে থাকা এইসব যুদ্ধবিমান দিয়ে পাকিস্তানকে মোকাবেলা করা গেলেও চীনের ক্ষেত্রে ভারত একদমই বাচ্চা, কারণ ভারতের এইসব যুদ্ধবিমানকে খেলনা হিসেবে দেখে চীন। কারণ চীন নিজ দেশেই 5ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে সক্ষম। মূলত চীন 2008 সাল থেকেই 5ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির সফলতা দেখিয়েছে। চীন সর্বপ্রথম 2012 সালে তাদের তৈরি J-20 স্টিলথ ফাইটার জেটের সফল উড্ডয়ন সম্পন্ন করে। আর J-20 যুদ্ধবিমানই চীনের তৈরি প্রথম স্টিলথ ফাইটার জেট, আর যেটার প্রথম প্রোডাকশন শুরু হয় 2009 সালে। বর্তমানে চীনের বিমান বাহিনীতে 300টির মতো এই ধরনের 5ম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে, যেগুলোকে ঠেকানোর ক্ষমতা অন্তত ভারতের নেই। ভারতের হাতে এমন কোনো শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম নেই যা দিয়ে এগুলোকে মোকাবেলা করা যায়। এরপর চীন J-31 এর গবেষণা শুরু করে, যেটাকে বলা হয় বর্তমান যুগের সবচেয়ে অত্যাধুনিক স্টিলথ ফাইটার জেট। এই যুদ্ধবিমানগুলোকে অনেক সময় আমেরিকার তৈরি F-35 যুদ্ধবিমানের চেয়েও উন্নত ধরা হয়। আর বর্তমানে এই J-31 যুদ্ধবিমানের সাথে যুক্ত হয়েছে পাকিস্তান। পাকিস্তান ইতিমধ্যে প্রায় 72টির মতো এই ধরনের স্টিলথ ফাইটার জেট অর্ডার দিয়েছে চীনের কাছে, যেগুলো হয়তো খুব দ্রুত পাকিস্তান হাতে পাবে। পাকিস্তান 5ম প্রজন্মের যুদ্ধবিমান হাতে পেয়ে যাবে, ফলে বিশাল সংকটের মধ্যে পড়ে যাবে ভারত। চীনের বিখ্যাত যুদ্ধবিমান তৈরিকারী প্রতিষ্ঠান সাংয়াং এয়ারক্রাফট কর্পোরেশন এই যুদ্ধবিমানটি তৈরি করেছে, আর এটি হতে চলেছে পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান। চীনের কাছে অর্ডার করা মাত্রই চীন মূলত সেগুলোর কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে পাকিস্তানের একটি রিপোর্ট থেকে জানা গেছে পাকিস্তানের বেশ কয়েকজন পাইলট চীনে প্রশিক্ষণ নিচ্ছে এই যুদ্ধবিমানটি চালানোর জন্য। আর 5ম প্রযুক্তির যুদ্ধবিমান যদি পাকিস্তান হাতে পেয়ে যায় তাহলে সকল দিক থেকে চাপে থাকবে ভারত, যেটা আমাদের জন্য খুবই ভালো হবে। তাহলে বাংলাদেশের আকাশ আরও বেশি নিরাপদে থাকবে। আর পাকিস্তান যত বেশি যুদ্ধবিমান ক্রয় করবে এবং যত উন্নত ফাইটার জেট ব্যবহার করবে এবং পাকিস্তান যত বেশি শক্তিশালী হবে তত বেশি নিরাপদে থাকবে কিন্তু বাংলাদেশ। বন্ধুরা, চীনের তৈরি এই J-31 যুদ্ধবিমানটি কিন্তু বিশেষভাবে স্টেলথ প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে এবং এর টপ স্পিড কিন্তু 2200 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এটির সর্বোচ্চ রেঞ্জ হলো 3000 কিলোমিটার। অর্থাৎ এটি পাকিস্তানের সীমান্ত থেকে পুরো ভারতের তথ্য হাতে পেয়ে যাবে এবং এটির রেঞ্জ কিন্তু অনেক বেশি, প্রায় 1000 কিলোমিটার, যেখানে ভারতের রাফেল যুদ্ধবিমানের রেঞ্জ মাত্র 200 কিলোমিটার। অর্থাৎ পাকিস্তান এই ধরনের কয়েকটি স্টিলথ ফাইটার জেট দিয়ে পুরো ভারতকে ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রাখে এবং পুরো ভারতীয় বিমান বাহিনীকেও গুড়িয়ে দিতে সক্ষম কিন্তু পাকিস্তান হবে। তাই পাকিস্তান খুবই দ্রুত চীনের কাছ থেকে এই যুদ্ধবিমানগুলো ডেলিভারি পেতে চলেছে এবং আরেকটি সূত্র মতে জানা গেছে পাকিস্তান ও চীন যৌথভাবে এই যুদ্ধবিমান উৎপাদন করবে পাকিস্তানি কারখানায়। অর্থাৎ এই যুদ্ধবিমানগুলো ভবিষ্যতে কিন্তু পাকিস্তানে তৈরি হবে, ফলে তখন আরও বেশি চাপে থাকবে ভারত।
অন্যদিকে পাকিস্তানের এইসব স্টিল ফাইটার জেট মোকাবেলায় ভারতও কিন্তু বসে নেই। ভারত মাত্র $2 বিলিয়ন দিয়ে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির কাজ শুরু করে দিয়েছে। যদিও ভারত যুদ্ধবিমান তৈরি করতে কতটা সক্ষম হবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ ভারত সাধারণ কোনো ফাইটার জেটও তৈরি করতে পারে না, সেখানে স্টিল প্রযুক্তির যুদ্ধবিমান তৈরি করবে ভারত, এটা শুনতে কেমন যেন হাস্যকর লাগে। ভারতের তৈরি যুদ্ধবিমান হলো হাল তেজাস, যেটা আসলে কোনো কাজেরই যুদ্ধবিমান নয়। পৃথিবীর কোনো দেশ এই যুদ্ধবিমানটি ক্রয়ের প্রতি আগ্রহ দেখায়নি, এমনকি মাঝে মধ্যে ক্র্যাশ করে এই যুদ্ধবিমানটি। তাই ভারতের তৈরি এই যুদ্ধবিমানটিকে উড়ন্ত কফিন বললেও ভুল হবে না। যেখানে ভারত একটি সাধারণ যুদ্ধবিমানই তৈরি করতে পারে না, সেখানে ভারত কিভাবে মাত্র $2 বিলিয়ন ইনভেস্ট করে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করবে সেটাই ভাববার বিষয়। যদিও ভারত পারতেও পারে, কারণ ভারতের হাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি গরু, আর সেসব গরুর গোবর খেয়ে কিন্তু ভারত দিনরাত প্রচেষ্টা করছে নতুন কিছু তৈরি করার। ভারতীয়রা প্রতিদিন বেশি বেশি মদ্যপান করে এবং মাঠে ঘাটে হেগে ব্যাপক জ্ঞান অর্জন করেছে, যেগুলোর দ্বারা কিন্তু পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করা সম্ভব হবে হয়তো। আপনারা এখন স্ক্রিনে যে যুদ্ধবিমানটি দেখতে পাচ্ছেন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, আর এই যুদ্ধবিমানটি তৈরি করারই চেষ্টা করছে কিন্তু ভারত। যদিও এর ডিজাইনে বেশ কিছু ভুল রয়েছে, তারপরও ভারত চেষ্টা করে যাচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করার। যদিও এই যুদ্ধবিমানটির সকল পার্টস বিদেশ থেকে আমদানি করা হবে, শুধু বডি ডিজাইন করবে কিন্তু ভারত সরকার। তবে দীর্ঘদিন ধরে এই প্রজেক্টটি ঝুলে রয়েছে, এখনও এর অগ্রগতি কোনো কিছুই দেখা যাচ্ছে না। ভারত নিজ দেশে কোনো রকম যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম নয়। আর যারা গরুর মুত খায়, তাই গোশ খাওয়ানোওয়ালাদের সাথে মুতওয়ালারা কিভাবে পারবে আমাকে বলেন তো? যারা গরুর কলিজা খায় আর যারা গরুর গোবর খায়, এই কলিজা খাওয়ানোওয়ালাদের সাথে ওরা পারবে কিভাবে? এটা সম্ভব কিভাবে বলুন তো? প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের আলোচনাগুলো আপনারা শুনেছেন। তো কি জানলেন, কি বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখাশোনার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম গরম খবরগুলো যদি জানতে চান, পেতে চান আমাদের এই চ্যানেল থেকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো গরম খবর নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।